কমেন্ট। বাফার দ্রবণ, পিএইচ স্কেল, এই বিষয়বস্তুগুলো নিয়ে পরীক্ষায় প্রচুর আসছে। আমি এই জিনিসগুলো নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তো বাফার দ্রবণ কি, তার ডেফিনেশনটা আমি এখানে লিখতেছি, সবাই খাতা কলম দিয়ে নিয়ে বসো এবং লিখে লিখে শিখো। পিএইচ বলতে আমরা বুঝবো এমন একটি দ্রবণ, যে দ্রবণে বাফার দ্রবণ বলতে আমরা বুঝবো এমন একটা দ্রবণ যে দ্রবণে পিএইচের পরিবর্তন হবে না। মানে একটা সলিউশন, সেখানে যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, তাহলে এই যে দ্রবণের যে একটা স্ট্রেংথ পিএইচ ছিল তার পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা বলতে পারি পিএইচ রেজিস্ট্যান্ট সিস্টেম। এমন একটা সিস্টেম যেখানে পিএইচ পরিবর্তনকে বাধা দিবে। রেজিস্ট্যান্ট মানে বাধা। কেমন? আমরা ডেফিনেশন লিখতে পারি সামান্য পরিমাণে, অবশ্যই স্মল অ্যামাউন্ট, সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে যে দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না, তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণের উদাহরণ কি স্যার? আমাদের আমাদের সারা শরীরে কত ব্লাড প্রবাহিত হচ্ছে? রক্ত একটা বাফার দ্রবণ। আমরা না জানি কত কিছু খাচ্ছি। কেমন? এই ব্লাডের পিএইচটা ফিক্সড 7.2 থেকে 7.4। কেমন? এখন তুমি এরকম একটা ভ্যাকসিন পুশ করছো, পিএইচ গেছে উপরে অথবা নিচে, তো তুমি নাই। পিএইচ গেছে নিচে, তুমি গেলে উপরে। তাহলে আমাদের ব্লাডে পিএইচটা সেই কেমিক্যাল, মানে এটা অ্যাসিডিক বাফার, এরকম একটা বাফার যে দ্রবণে তুমি অ্যাসিড যোগ করো, সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, কিন্তু পিএইচটা পরিবর্তন হবে না। যদি পিএইচ পরিবর্তন হয় আমাদের, তাহলে আমরা নাই। কেমন? এই বাফার দ্রবণ আমরা তৈরি করতে পারি। কিভাবে বাফার দ্রবণ তৈরি করব? বাফার দ্রবণ তৈরি করার কৌশল এবং বাফার দ্রবণ কয় ধরনের তা বুঝাবো। তুমি যদি একটা উইক অ্যাসিড নাও, দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের সাথে তারই যদি অনুবন্ধী, উইক অ্যাসিডের অনুবন্ধী কনজুগেট নাও, তাহলে বাফার তৈরি হবে। উইক অ্যাসিড এবং ইটস কনজুগেট বেস। আমরা সবাই জানি একটা অ্যাসিড হাইড্রোজেন ছেড়ে যে মূলক বা আয়নে পরিণত হয়, সেটা তার অনুবন্ধী। তাহলে এই উইক অ্যাসিড এবং তার অনুবন্ধী যে ক্ষারকটা, হ্যাঁ, এই দুটাকে নিয়ে একটা বাফার তৈরি করতে পারবো। কিভাবে তৈরি হয় আমি দেখাচ্ছি। তা আমরা লিখব প্রথমে উইক অ্যাসিড এবং ইটস কনজুগেট বেস। এই দুটো নিয়ে তৈরি করবে একটা বাফার। আর একটা বাফার আমরা বলতে পারি উইক বেস, দুর্বল ক্ষারক এবং তার কনজুগেট অ্যাসিড। এটা আরেকটা বাফার। তাহলে বাফার দুই ধরনের। একটা ধরন কি, দুর্বল অ্যাসিডের সাথে তারই অনুবন্ধী ক্ষার যদি নেই। যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এই জিনিসগুলো তোমরা তুলে নাও। ডেফিনেশন, অবশ্যই সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করবো। দ্রবণের মধ্যে যদি তুমি অতিরিক্ত অ্যাসিড দাও, তাহলে পিএইচ পরিবর্তন হবে। অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচটা পরিবর্তন হবে না। কিভাবে, কোন দ্রবণ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা মুছে দিলাম। তাহলে এই উইক অ্যাসিড হিসাবে আমরা বলতে পারি
অ্যাসিটিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, জৈব অ্যাসিড, এটা খুবই দুর্বল অ্যাসিড, পানিতে খুব অল্প পরিমাণ বিয়োজিত হয়। যে অ্যাসিড পানিতে সামান্য পরিমাণ বিয়োজিত হয় তা হচ্ছে দুর্বল অ্যাসিড। তার কনজুগেট অনুবন্ধী কি, এই হাইড্রোজেনটা সে যদি পানিতে ছেড়ে দেয় তাহলে সে তৈরি করে CH3COO- অ্যাসিটেট আয়ন। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটেট আয়ন এই দুটাকে নিয়ে যে দ্রবণটা তৈরি হবে তাকে আমরা বলবো অ্যাসিডিক বাফার, অম্লীয় বাফার। এটা তৈরি করবে অম্লীয় বাফার। এটা একটা। আর একটা হচ্ছে উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড। এটা কিভাবে, যেমন উইক বেসকে আমরা ধরতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা খুবই দুর্বল একটা ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই হাইড্রোক্সিল আয়নটা যদি ছেড়ে দেয় তাহলে যে আয়নটাতে পরিণত হবে সেটা এটার অনুবন্ধী হবে। তাহলে এই হাইড্রোক্সিল ছাড়লে হবে অ্যামোনিয়াম আয়ন। এই দুটো নিয়ে তৈরি করবে যে বাফার, তাকে আমরা বলবো, যেহেতু উইক বেস, ক্ষারটা দুর্বল, তার নাম অনুযায়ী হবে তার বাফার, ক্ষারীয় বাফার বা বেসিক বাফার। এই দুই ধরনের বাফার আমরা আছেই। বাফার সবসময় দুই ধরনের হয়, একটা অম্লীয় বাফার উইক অ্যাসিড এবং তার কনজুগেট বেস, আর একটা কি ক্ষারীয় বাফার উইক বেস এবং তার কনজুগেট অ্যাসিড। তাহলে এই বাফার দ্রবণ আমি কীভাবে তৈরি করব? বাফারের প্রকারভেদও জানলাম, বাফার দ্রবণ কি তাও জানলাম। কিভাবে তৈরি করব? আমি বাসায় অথবা আমি নিজে নিজে বাফার দ্রবণ তৈরি করব। কিভাবে তৈরি করব? খুবই সহজ। আমরা অ্যাসিটিক অ্যাসিড নিব আর অ্যাসিটেট আয়ন নিব। কিন্তু অ্যাসিটেট আয়ন কি কোথাও পাওয়া যায়? এটা তো আয়ন, যৌগ পাওয়া যায়, প্রকৃতিতে যৌগ পদার্থ আকারে পাওয়া যায়। আমরা অ্যাসিটিক অ্যাসিড কিনি, বোতলে অ্যাসিটিক অ্যাসিড থাকে। কিন্তু তুমি যদি যেখানে রাসায়নিক পদার্থ বিক্রি হয় সেখানে যদি গিয়ে বলো আমাকে অ্যাসিটেট আয়ন দাও, আমাকে অ্যাসিটেট আয়ন দেন, তাহলে কেউ দিতে পারবে না, কারণ আয়নিত অবস্থায় কোনো কিছু থাকে না। তাহলে এই অ্যাসিটেট আয়নটা তুমি কিভাবে পাবে? তাই বাফার দ্রবণটা কিভাবে তৈরি হবে? সেটাই হচ্ছে প্রশ্ন। এই অ্যাসিটেট আয়ন আমি কোথাও পাবো না, তাই এই আয়নকে আমার নেগেটিভ আয়নকে আরেকটা পজিটিভ আয়নের সাথে কম্বাইন করতে হবে, তখন সে যৌগ হবে। আর একটা যৌগের সাথে আরেকটা যৌগ যোগ করলেই বাফার তৈরি হবে। কিন্তু বাফারের ডেফিনিশনে এটা এবং এটা দুইটা নিয়েই অ্যাসিডিক বাফার। তাহলে যে আয়নটা, পজিটিভ আয়নটা এখানে যোগ করব সেটা বাফারের অংশ না। যেমন আমি যদি এখানে, এটা হচ্ছে অ্যানায়ন, ক্যাটায়ন আকারে যদি আমি এখানে সোডিয়ামকে যোগ করি, সোডিয়াম প্লাস, তাহলে এটা কিন্তু যৌগ হয়ে যাবে সোডিয়াম অ্যাসিটেট। কিন্তু এই সোডিয়ামটা এই বাফার দ্রবণে ইনঅ্যাক্টিভ থাকবে, সে বাফারের অংশ না। কিন্তু অ্যাসিটেট আয়ন কোথায় পাওয়া যায় না, এটা লবণ লাগবে, যৌগ লাগবে, তাই আমরা সোডিয়ামকে এখানে যোগ করছি। কিন্তু সোডিয়াম বাফারের অংশ না। ঠিক একইভাবে এই যে অ্যামোনিয়াম আয়ন তো কোথাও পাবো না আমি, অবশ্যই তার সাথে একটা নেগেটিভ চার্জও লাগবে। এই অ্যামোনিয়াম আয়নের সাথে যদি ক্লোরাইড যোগ করো, নেগেটিভ চার্জ, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা যৌগ, তাহলে এটাও বাফার। তাহলে আমরা বলবো জৈব অ্যাসিড এবং তার কনজুগেট আয়ন, কিন্তু আয়ন আকারে তো কিছু পাওয়া যায় না, তাহলে কি বলবো? ওই জৈব অ্যাসিড এবং কি তার লবণ, কি লবণ? সোডিয়ামের লবণ। সোডিয়াম কিন্তু আসবে ক্ষারক থেকে। এই যৌগটা আমি এই বাফারটা আমি দুইভাবে তৈরি করতে পারি। আবার কিভাবে তৈরি করতে পারি দুইভাবে, তা আমি দেখাচ্ছি। তাহলে আমরা বাফার দ্রবণ কি তা জানছি, বাফার দ্রবণের প্রকারভেদ কি তাও জানছি, এবং বাফার দ্রবণ কিভাবে তৈরি করব তাও জানছি। এবং তৈরি করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে, আমি এই জায়গাটা মুছে দেই, এখানে লিখে রাখি, এটা অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক, এটা হচ্ছে বেসিক বাফার, বেসিক। তোমরা সবাই এটা একটা স্ন্যাপশট নাও, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দুইভাবে আমরা এই বাফারটা তৈরি করতে পারি। কিভাবে? এক হচ্ছে ডাইরেক্টলি, সরাসরি আমি বাফার তৈরি করতে পারি। সরাসরি কিভাবে? আমি অ্যাসিটিক অ্যাসিড নিলাম আর তার সাথে লবণ নিলাম, এটারই কনজুগেট লবণ,
CH3C এটা কনজুগেট বেস, তার সাথে লবণ নিলাম, সোডিয়াম এসিটেট লবণটা নিলাম, সল্টটা নিলাম, আর এই অ্যাসিডটা নিলাম, উইক অ্যাসিডটা নিলাম, বাফার তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সরাসরি আমি তৈরি করলাম, কিন্তু আরেকভাবে তৈরি করা যায়, দ্যাটস ইন্টারেস্টিং, এবং এটাই উদ্দীপক আকারে পরীক্ষায় আসে। সেটা হচ্ছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি মানে স্যার, ইনডাইরেক্টলি মানে হচ্ছে বিক্রিয়া করিয়ে আমরা বাফার দ্রবণ তৈরি করতে পারি, বাই রিয়াকশন। একটু মনোযোগ দাও এই জায়গাটায়। রিয়াকশনের মাধ্যমে আমি কিভাবে তৈরি করব? ধরো আমি অ্যাসিটিক অ্যাসিড নিলাম, CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিড যদি একটা তীব্র ক্ষারকের সাথে বিক্রিয়া করে, যেমন কস্টিক সোডা, কস্টিক পটাশও হতে পারে, এটার সাথে যেটা বিক্রিয়া হয়, তাহলে এই বিক্রিয়ায় যে প্রোডাক্ট কি হবে? লবণ, CH3COONA, আর কি তৈরি হবে? পানি, H2O। এই বিক্রিয়ায় সবাই একটু ধ্যান দাও, এটা এবং এটা, এই দুটা মিলিয়ে কিন্তু তৈরি করবে অ্যাসিডিক বাফার। অ্যাসিডিক বাফার বিক্রিয়ার মাধ্যমে। তাহলে বিক্রিয়ার পর, বিক্রিয়া শেষ হওয়ার পর এটা শেষ হইতে হবে। যদি এই কস্টিক সোডা এই ক্ষারকটা যদি বিক্রিয়ক মানে বিক্রিয়ার যে পাত্রে বিক্রিয়া হচ্ছে সেখানে না থাকে, তাহলে এটা এবং এটা, এই দুটো মিলেই তৈরি করবে কি? অ্যাসিডিক বাফার। অর্থাৎ অ্যাসিডিক বাফার আমি বা যে কোনো বাফারই আমি দুইভাবে তৈরি করতে পারি। এক হচ্ছে আমি অ্যাসিডিক অ্যাসিড নিলাম আর তার লবণটা নিলাম, দুটোকে মিশাইলাম, এই দ্রবণে তুমি বাহির থেকে অ্যাসিড যোগ করো, বাহির থেকে ক্ষার যোগ করো, এর পিএইচ পরিবর্তন হবে না। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে, বাই রিয়াকশন, বিক্রিয়া করিয়ে। এটাই কিন্তু উদ্দীপক আসে, বিক্রিয়া করিয়ে আমি বাফার দ্রবণ তৈরি করতে পারি। কিভাবে? কিন্তু এখানে শর্ত থাকে, এটা শেষ হইতে হবে। শেষ হইতে হবে মানে এই ক্ষারকটাকে হতে হবে লিমিটিং রিয়েজেন্ট, সীমিত বিক্রিয়ক। এটা যদি শেষ হয়ে যায় তাহলে এটা এবং এটা নিয়েই তৈরি করবে কি? বাফার। তা খাতার মধ্যে সবাই নোট করো, যদি বিক্রিয়ার মাধ্যমে আমরা বাফার তৈরি করতে চাই তাহলে যেটা বাফারের অংশ না এটা শেষ হয়ে যেতে হবে, মানে এটা হবে লিমিটিং বিক্রিয়ক, এলআর, লিমিটিং বিক্রিয়ক। এটা শেষ হলে বাফারটা তৈরি করা যাবে। একবার এমসিকিউতে একটা প্রশ্ন আসছিল এরকম, প্রশ্নের দিকে সবাই মনোযোগ দাও। প্রশ্নটা ছিল, নিচের মানে অ্যাসিটিক অ্যাসিড, দেখি সবাই উত্তরটা পারো কিনা, নিচের কোন যৌগের সাথে বাফার তৈরি করে? নিচের কোন যৌগের সাথে বাফার তৈরি করে? এমসিকিউটা আসছিল, এটা উত্তর কি দিব? অপশনে আছে, কতে আছে সোডিয়াম এসিটেট CH3COONA, খতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, গতে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঘতে আছে সবগুলো, উপরের সবগুলো। তাহলে তুমি অ্যান্সার কি দিবা? ছেলেমেয়েরা যেটা করে সবার আগে এটা অ্যান্সার করে ফেলে, ভুল, এটা হবে না। তোমরা যদি লক্ষ্য করো, এই অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিডের সাথে বাফার তৈরি করবে, এটার সাথে বাফার তৈরি করা যায় কিভাবে? বিক্রিয়া করিয়ে। এটার সাথে বাফার তৈরি করা যায় কিভাবে? বিক্রিয়া করিয়ে। তাহলে উত্তর কি হবে? উপরে সবগুলোই বাফার তৈরি করতে পারে, কিন্তু এই দুইটা বাফার তখনই তৈরি করবে যখন এই দুইটা বিক্রিয়ায় লিমিটিং রিয়েজেন্ট আকারে থাকে। লিমিটিং রিয়েজেন্ট মানে কি স্যার? আমরা তোমাদের রাসায়নিক গণনার মধ্যে কেমন পরিমাণগত রসায়নে লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করতে হয়, বিক্রিয়ায় যেটা আগে শেষ হয়ে যায় তা লিমিটিং বিক্রিয়ক, এগুলো নিয়ে আলোচনা করছি। তারপর আমি এখন তোমাদের এখানে বোঝাচ্ছি কিভাবে তৈরি করা যায়। যেমন আমি বাফার তৈরি করব বিক্রিয়ার মাধ্যমে, সবাই দিকে লক্ষ্য করো। অ্যাসিটিক অ্যাসিড নিলাম CH3COOH, এদিকে নেই তাহলে তোমরা বুঝবে। অ্যাসিটিক অ্যাসিড এটা বিক্রিয়া করলো কস্টিক সোডার সাথে, তৈরি করলো অ্যাসিটেট আয়ন CH3COONA আর ওয়াটার।
আমাকে যে বিক্রিয়কগুলো দেওয়া হলো তার হিসেব করে দেখলাম এটার মোল সংখ্যা আছে 15 মোল পাইলাম। এর পরিমাণটা কত? কস্টিক সোডা 15 মোল, আর এসিটিক অ্যাসিড আমি পাইলাম 10 মোল। এখন প্রশ্ন, তোমাদের প্রশ্ন করতেছে এটা কি বাফার তৈরি করবে? একটু লক্ষ্য করো, এসিটিক অ্যাসিডের মোল 10, কস্টিক সোডার মোল 15, তো দেখাই যাচ্ছে এটার মোল কম, আর যেটা কম পরিমাণে সেটা আগে শেষ হবে, তাহলে এসিটিক অ্যাসিড এটা আগে শেষ হয়ে যাবে। এটা যদি শেষ হয়ে যায় তো 10 মোল 10 মোলের সাথে বিক্রিয়া করবে, তো 10 যদি শেষ হয়ে যায় এখানে 5 থাকবে, 10 10-এর সাথে, যেহেতু স্টোচিওমেট্রিক ইকুয়েশন বলতেছে 1 মোল 1 মোল 1 মোল 1 মোল, তাই 10 মোল 10 মোলকে খাবে, থাকবে কত? 5 মোল। আর কত মোল তৈরি করবে? 10 মোল তৈরি করবে, 10 মোল আর 10 মোল। তাহলে কি বাফার তৈরি করবে? না, কারণ আমার কি এসিডিক কি শেষ হয়ে যাচ্ছে, দ্রবণে থাকতেছে কি 5 মোল কস্টিক সোডা আর 10 মোল কি সোডিয়াম অ্যাসিটেট, এই দুটো তো আর বাফার তৈরি করতে পারে না। তো বাফার তৈরি হবে কোন শর্তে? যদি এটা কম থাকে। তার মানে কি, আমি যদি এখন এটাকে এইভাবে দেখাই, ধরো এটা হচ্ছে 5 মোল কম, আর এটা হচ্ছে ধরো 8 মোল, এখানে কম কে? কস্টিক সোডা, এটা বেশি, তাহলে লিমিটিংকে এখানে কে আগে শেষ হয়ে যাবে বিক্রিয়ায়? এসিটিক অ্যাসিড। তাহলে এর 5 মোল, এর কত মোলকে খাবে? 8 মোলকে খাবে, 5 মোলকে খাবে, যেহেতু 1 মোল 1 মোলকে খায়, কেমন? তো এর 5 মোল, একের মতো 1 1 হইলে 2 2 হবে, 3 3 হবে, 5 5কেই খাবে, তা 5কে যদি খেয়ে ফেলে -5, তো থাকে কত? 3 মোল। 3 মোল কি থাকে? এসিটিক অ্যাসিড থেকে যায় দ্রবণে। তো 5 মোল 5 মোলকে খাবে, তৈরি করবে কত? 5 মোল আর 5 মোল। তাহলে এটা তো শেষ হয়ে যাচ্ছে কস্টিক সোডা। তো কস্টিক সোডা যদি শেষ হয়ে যায় তাহলে এই এসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এই দুটো মিলেই তৈরি করবে কি? অ্যাসিডিক বাফার, অম্লীয় বাফার। ঠিক একইভাবে ক্ষারীয় বাফারও তৈরি করা যায় বিক্রিয়ার মাধ্যমে, সরাসরি করা যায় আবার বিক্রিয়ার মাধ্যমে করা যায়, কেমন? তো বাফার আমরা এইভাবে তৈরি করতে হবে। এবং এই যে মোল মোল অ্যানালাইসিস করে লিমিটিং বিক্রিয়ক, এটা হচ্ছে এলআর লিমিটিং বিক্রিয়কটা বের করে আমরা পিএইচ বের করতে পারি বাফার দ্রবণে, যে পিএইচটা অপরিবর্তিত থাকে। তুমি যদি অ্যাসিড যোগ করো, ক্ষার যোগ করো, পিএইচটা কি অপরিবর্তিত থাকবে? পিএইচও আমরা গণনা করতে পারি, কেমন? এ হচ্ছে বাফারের ক্লাসিফিকেশন, কেমন? বাফার দ্রবণ কি? হ্যাঁ, এখন বাফার দ্রবণ কি, ক্লাসিফিকেশন সব কিছু আলোচনা হলো, কিন্তু প্রধান যে কথাটা সেটা হচ্ছে পিএইচ অপরিবর্তিত থাকবে। যে দ্রবণে পিএইচ অপরিবর্তিত থাকবে সেই পিএইচটা কি স্যার? পিএইচ একটা স্কেল আছে 0 থেকে 14 পর্যন্ত, সেই পিএইচ স্কেলটা কি, পিএইচটা কি যেটা অপরিবর্তিত থাকে? সেই পিএইচ নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, কেমন? পিএইচ কি, পানির আয়নিক গুণফল কি, পিএইচ স্কেল কি, এই প্রশ্নগুলো আসে। এবং অম্লীয় বাফার দ্রবণের, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ কীভাবে বের করা যায়, বিভিন্ন বিক্রিয়ার বা বিভিন্ন যৌগের পিএইচ কিভাবে নির্ণয় করব, এগুলো নিয়ে আমি এখন তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, পিএইচ বলতে আমরা এভাবে সবাই, অনেকে এভাবে লিখে পিএইচ, অনেকে আবার পিএইচ এভাবে লিখে, এই দুইটাই ভুল। পিএইচকে আমরা এইভাবে লিখব, এরকম দিয়ে আমরা 4টা দাগ দিই, তাহলে এখানে থাকবে পি আর এখানে থাকবে এইচ, এটা কারেক্ট। হ্যাঁ, এভাবে লিখতে হবে। এখানে পি শব্দটা দিয়ে আমরা সবাই বুঝব পটেন্স অফ হাইড্রোজেন, অথবা অনেকে এটাকে পটেন্স না বলে পাওয়ার বোঝায়। হাইড্রোজেনের যে স্ট্রেংথ বা ক্ষমতাটা, তাই হচ্ছে পিএইচ। দ্রবণে হাইড্রোজেনের ক্ষমতা, হাইড্রোজেনের যে ঘনমাত্রা, কেমন? ডেফিনেশনও তাই বলে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, কেমন? এভাবে বলে যে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা প্রকাশ করি, তার ঋণাত্মক লগারিদম হচ্ছে কি পিএইচ, এভাবে লিখে ডেফিনেশনে। কিন্তু এখানে লগারিদম কেন আসবে, এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে, কেন লগারিদম আসবে আর এই ডেফিনেশন কেন? তো হাইড্রোজেন আয়নের স্ট্রেংথ
বা তার পটেন্স বা তার পাওয়ারটাই হচ্ছে পিএইচ, পাওয়ার অফ হাইড্রোজেন। আবার একজন বিজ্ঞানী আছে ফুসিয়ান, তার থেকেও পিটা আসছে হাইড্রোজেন, অথবা এটাকে অনেকে বলে পুশিয়ান, পুশিয়ানস অফ হাইড্রোজেন বা স্ট্রেংথ অফ হাইড্রোজেন, এখান থেকে আসছে। তাহলে পিএইচকে বোঝার, পিএইচ কি আমরা আগেও জানি, আমরা মাধ্যমিকেও পড়েছি যে হাইড্রোজেনের যে আয়ন, তার যে ঘনমাত্রাটা, ঘনমাত্রা মানে তার স্ট্রেংথ কতটুকু ঘন, সেই ঘনমাত্রাটাই হচ্ছে পিএইচ। কিন্তু এখানে লগারিদম কেন নেই? ঋণাত্মক লগারিদম, মানে মাইনাসটা সামনে আসবে, ঋণাত্মক লগারিদম। এখানে লগারিদম এবং ঋণাত্মক এই ম্যাথমেটিক্যাল ইস্যুটা এই জন্য নেই, কারণ এই পিএইচের ধারণা এবং পিএইচ স্কেলের ধারণাকে অবজারভেশন করছে যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে এফ কোহলরাস। সে কি অবজারভেশন করছে? সে প্রথম পানিকে বিয়োজিত করছে এবং দেখছে পানি এবং পানি বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। এই যে পানিতে পানির সাথে বিক্রিয়া করে বা পানিতে আয়নগুলো আয়নিত হয়, আয়নিত হলে যে ক্যাটায়ন তৈরি করে আর যে অ্যানায়ন তৈরি করে, এদের যে ঘনমাত্রা থাকে, সেই ঘনমাত্রা গুণফল একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক রাশি। এবং এফ কোহলরাস বিজ্ঞানী সে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির এই ঘনমাত্রাকে ক্যালকুলেট করছে। সে ক্যালকুলেট করে পাইছে যে এই যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এই দুটার ঘনমাত্রার গুণফল একটা কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টকেই বলা হয় পানির আয়নিক গুণফল। কারণ পানিতে এই আয়নগুলোই থাকে, KW দ্বারা প্রকাশ করা হয়। স্যার পানিতে আয়নগুলো তো হাইড্রোনিয়াম আয়ন থাকে পানিতে? না, হাইড্রোনিয়াম আয়ন প্রধানত হাইড্রোনিয়াম আয়নে আমরা ধরবো, অ্যাকচুয়ালি হাইড্রোনিয়াম আয়নে তৈরি হয়। আবার অনেকে এই হাইড্রোনিয়াম আয়নকে হাইড্রোজেন দ্বারাও প্রকাশ করে। কিভাবে? অনেকে এভাবেও লিখতে পারো যে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিবে, কেমন, আর কি দিবে, হাইড্রোক্সিল আয়ন দিবে। মানে পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিবে আর হাইড্রোক্সিল আয়ন দিবে। তো এই দুটো আয়নের গুণফলকে আমরা কি বলতে পারি? আয়নিক গুণফল, OH মাইনাস। এটাও আয়নিক গুণফল KW, এর আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। কিন্তু বেটার হাইড্রোজেন না লিখে হাইড্রোনিয়াম লিখলে এটা সবচেয়ে বেটার, বেস্ট, মানে সবচেয়ে ভালো হয় এটা লিখলে, কেমন। এই যে গুণফলের মান এফ কোহলরাস বিশুদ্ধ পানির ক্ষেত্রে এবং তাপমাত্রা 25, পিএইচ কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, মনে রাখবা। এই তাপমাত্রায় এই KW মানে এই আয়নগুলোর গুণফল সে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে বের করছে যে এই আয়নিক গুণফলের মান 10⁻⁴, মানে 10⁻14 সমান। অর্থাৎ এটা যদি বিশুদ্ধ পানিতে এবং নিউট্রাল অবস্থায় এটা যদি 10⁻7 হয়, তাহলে এটাও কত হবে? 10⁻7। এবং এই দুইটা গুণফল কনস্ট্যান্ট কত? 10⁻⁻14। এবং এই দুইটার গুণফলকে, এই ঘনমাত্রার গুণফলকে আমরা বলবো আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল পরীক্ষায় আসে, যদি আসে তাহলে আমরা লিখব যে পানি বিয়োজিত হয়ে যে হাইড্রোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, অথবা যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, এদের ঘনমাত্রার গুণফল একটি ধ্রুবক রাশি, এবং এই গুণফলকে আমরা বলবো পানির আয়নিক গুণফল। বিশুদ্ধ পানিতে এর পরিমাণ 10⁻7, এবং যখন সে নিউট্রাল, এবং এর পরিমাণ কত? 10⁻7। কিন্তু এখানে যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো অথবা ক্ষার যোগ করো, তাহলে এটা যদি হয়ে যায় হাইড্রোনিয়াম যদি 10⁻6 হয়, তাহলে ওটা হয়ে যাবে কি 10⁻8। মানে এই দুটার গুণফল সবসময় 10⁻14 হবে। যদি এটার গুণফল তুমি বাড়িয়ে 10⁻4 করো, তাহলে এটার গুণফল হবে কি 10⁻10। মানে দুটার গুণফল সবসময় কি 10⁻14 হবে। মানে কি এটা কনস্ট্যান্ট, সবসময় একই রকম থাকবে, ধ্রুবক থাকবে। এই পানির আয়নিক গুণফল থেকে আমরা পিএইচ স্কেলকে বের করতে পারি, কেমন। যেমন আমি দেখাচ্ছি, বিশুদ্ধ পানির ক্ষেত্রে
এই হাইড্রোজেন বা হাইড্রোনিয়াম আয়ন যেটা তুমি বলো, হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা পাওয়া গেছে 10⁻⁷ যখন সে নিউট্রাল। কেমন? এখন তার পিএইচটা কত? যখন সে প্রশম তখন তার পিএইচ কত? তো তখন এই ঘনমাত্রা কত? 10⁻⁷, এটাই তো তার পিএইচ। কিন্তু এই 10⁻⁷, 10⁻8, যদি আমি বলি 10⁻8 অথবা 10⁻11, 10⁻13, এই ইনভার্স, এই মাইনাস, এই ভ্যালুগুলো মনে রাখা একটু কঠিন। তাই বিজ্ঞানীরা এই কঠিনটাকে সহজ করার জন্য এর সামনে মাইনাস লগ লাগিয়ে দিছে, জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তা মাইনাস লগ লাগাইলে এই 10 ইনভার্সটা থাকে না, ডাইরেক্ট এটা কি হয়ে যায়? 7। তখন আমরা রিড করব পিএইচটা কত? পিএইচটা হচ্ছে 7। এই 10⁻8 সামনে যদি আমি মাইনাস লগ লাগিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 8। পিএইচ কত? 8। এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করানোর জন্য এই মাইনাস লগটা লাগানো হয়েছে। বুঝতে পারছি? তাহলে আমরা পটেন্স বা পাওয়ার অফ হাইড্রোজেন পিএইচকে আমরা বলবো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার এই ঋণাত্মক লগারিদম হচ্ছে কি? পিএইচ। কেমন? আর আয়নিক গুণফল বলতে আমরা বুঝবো এই হাইড্রোজেন আয়ন পানির এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটার ঘনমাত্রার গুণফল একটা কনস্ট্যান্ট, সেটা কি? KW। কে মানে কনস্ট্যান্ট, W মানে ওয়াটার, পানির আয়নিক গুণফল, এবং তার মান ফিক্সড 10⁻14 এর সমান। কেমন? এখান থেকে এইটাকে হিসাব করে যে দুটার গুণফলের মান সবসময় 10⁻14 হবে, এটাকে চিন্তায় রেখে আমরা পিএইচের যে স্কেলটা এবং পিএইচ এবং পিওএইচ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। পিওএইচ কি? এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। মানে কি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হচ্ছে কি? পিওএইচ। তো পিএইচ এবং পিওএইচ এর মধ্যে সম্পর্ক এবং তার পিএইচ স্কেলটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। কিন্তু মাথায় একটা জিনিস তোমরা এখন রাখো, সবসময় রাখবা, এটা হচ্ছে এই দুটা গুণফল সবসময় 10⁻14, মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই দুটার গুণফল 10⁻14 এর সমান। এটা মাথায় রাখো। এটা দিয়ে আমি স্কেল বের করব, ক্যালকুলেশন করি তোমাদের সামনে। স্কেলটা দেখো কীভাবে তৈরি করি। পিএইচ স্কেল, এটা মাথায় রাখবে যে এটার আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল 10⁻14, এটা দুটার গুণফল গুণ করলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো এটা একটা স্কেল, পিএইচ স্কেল আমরা সবাই জানি 14-র ভিতরে, 10⁻14 তাই আসছে 14। ধরো আমি এই দুটাকে দিলাম, এটাকে লিখলাম আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর এটাকে লিখলাম হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। কেমন? তো এই যে পয়েন্ট, এখানে ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10⁻0 হয় তো এটা হবে কত? 10⁻14। তার মানে কি? এটা এবং এটা দুটা গুণফল সবসময় 10⁻14 এর সমান হবে। তারপর ধরো আমি আরেকটা পয়েন্ট নিলাম, এটা বাড়ালাম, কমাইলাম 10⁻−1, তাহলে এখানে ইনভার্স 1 হয়ে গেছে, এটা অবশ্যই 10⁻13 হবে। তারপর আরেকটা স্কেল নিলাম, এখানে 10⁻2 নিলাম, তাহলে এখানে কত হবে? 10⁻12 হবে। এভাবে আমি বাড়তে থাকলাম, এই ধীরে ধীরে সামনে এগিয়ে থাকলাম। এর মাঝখানে অনেকগুলো আছে। কেমন? এখানে যদি 10⁻7 হয় নিউট্রাল, তাহলে এটাও কত হবে? 10⁻7। এই দুইটার গুণফল সবসময় 10⁻14 এর সমান হবে। এটা হচ্ছে পানির আয়নিক গুণফল, এটা কনস্ট্যান্ট KW, এফ কুহলরাস বের করছেন। তারপরটা যদি আমি দেখি, এটা যদি 10⁻8 হয় তো এটা হবে 10⁻6, দুইটার গুণফল 14। এভাবে যদি তুমি যাও তাহলে এখানে যদি হয় 10⁻, কেমন, 8 থেকে সম্পূর্ণ তোমার 12তে গেলা, কেমন, এখানে কত হবে? 10⁻2। এখানে যদি কমায় নাও, এদিকে যাচ্ছে, মাঝখানে অনেকগুলো আছে। তারপর এখানে যদি তুমি নাও 10⁻13, এখানে 10⁻1, তাহলে এই পয়েন্টটা তুমি পাবা 10⁻14, আর এখানে পাবা কি? 10⁻0। তা এই দুইটার গুণফল 14 সমান। তো এই যে ঘনমাত্রা, এই দুটার ঘনমাত্রা গুণফল সবসময় 10⁻14। এখন তুমি মাইনাস লগটা বসাও, ইম্পর্টেন্ট, এদিকে শোনো। এর দুই মাইনাস লগ বসাও, তাহলে এর মান পাবা 0। এর দুই মাইনাস লগ বসাও, তাহলে এর মান পাবা 14। তাহলে
হাইড্রোজেনের ঘনমাত্রা পিএইচ এখানে যখন 14 শূন্য, তখন পিওএইচ কত 14, তো দুইটার যোগফল কি 14 সমান। যখন এখানে মাইনাস লগ 2, এখানে মাইনাস লগ, এই মানটা বসো মাইনাস লগ, তাহলে এটা পাবো 1। দেখো মাইনাস লগ 10 ইনভার্স 1, 10 ইনভার্স 1, তো এটা মান হচ্ছে 1। মাইনাস লগ 10 ইনভার্স 2, এটার মান হচ্ছে 2, তাই 10 ইনভার্স 2 এর মান কত আসবে 2 আসবে। এই দেখো এগুলো হচ্ছে পিএইচ। এটা যখন 2 তখন এটা কত, এটা কত, এটা যখন 1 তখন এটা হচ্ছে 13, তো এই দুইটার যোগফল কিন্তু 13 আর 1 এর যোগফল কিন্তু 14। ঠিক একইভাবে এটা যখন 2 এটা তখন 12, এটা যখন 7 তখন এটা কত 7, এটা যখন 8 তখন এটা কত 6, এটা যখন 12 তখন এটা কত 2, দেখো 12 আর 2 এর যোগফল কত 14, এটা যখন 13 এটা তখন কত 1, 13 আর 1 এর যোগফল কত 14, এটা যখন 14 তখন এটা কত 0, এই দুটোর যোগফল কত 14। তার মানে কি আমরা বলতে পারি, এখান থেকে আমরা শিখলাম যে পিএইচ এবং পিওএইচ এর যোগফল 14 দেখালাম তোমাদের। এবং এভাবে আমরা অঙ্ক করতে পারি, ম্যাথমেটিক্স বিভিন্ন অঙ্ক করতে পারি এভাবে। এই হচ্ছে স্কেলটা, তো পিএইচ স্কেলটা কত 14, 0 থেকে 14 পর্যন্ত, কেমন। এবং এখানে একটা জিনিস মনে রাখবা, যখন হাইড্রোজেনের ঘনমাত্রা পিএইচ 2 তখন পিওএইচ অবশ্যই কি 12, এবং দুটোর যোগফল 14 সমান। এই হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ সম্পর্কিত ম্যাথমেটিক্স কীভাবে করব, অঙ্কগুলো কীভাবে করব, সে অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে এখন আমি আবার আলোচনা করব। বিভিন্ন পিএইচ সম্পর্কিত বিভিন্ন অঙ্ক এবং ওই বাফার দ্রবণের পিএইচ নিয়ে আলোচনা করব, কেমন। তো সবাই এটার স্ন্যাপশটটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, পিএইচ সম্পর্কিত অনেক প্রশ্ন তোমরা এমসিকিউতে পাবে, উদ্দীপকে পাবে, কেমন। এই অধ্যায়ের প্রচুর প্রশ্ন এমসিকিউ পিএইচ নিয়ে হয় এবং প্রচুর প্রশ্ন উদ্দীপক আকারে আসে। তাহলে পিএইচ সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে সব প্রশ্ন আমি এখানে বোর্ডে তুলে রাখছি এবং সবগুলোর অ্যান্সার আজ আমি তোমাদের করে দেখাবো, সমাধান করে দেখাবো। প্রথম যে প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ বের করো, তার ঘনমাত্রা দেওয়া আছে। আর একটা প্রশ্ন হচ্ছে 0.1, একই ঘনমাত্রা, সবগুলো একই ঘনমাত্রা দিছি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। একটা জিনিস তোমরা মনে রাখবে, নোট করো কথাটা, স্ট্রং অ্যাসিড তারাই যারা দ্রবণে শতভাগ আয়নিত হয়। অর্থাৎ এই দুটো অঙ্ক খুব সিম্পলি আমরা করতে পারি, কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে সম্পূর্ণ শতভাগ বিয়োজিত হয়, হয়ে হাইড্রোজেন আয়ন দেয় আর ক্লোরাইড আয়ন দেয়। তাই এর যে ঘনমাত্রা 0.1, এটাই এখানে 0.1 হয়, এটাই 0.1 হয়। তাই এই ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম নিলে আমি পিএইচ পাচ্ছি। খুব সিম্পলি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ আমরা বের করতে পারি যে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসায় দিলে হবে মাইনাস লগ 0.1। তুমি ক্যালকুলেটরে বসাও, পিএইচ পেয়ে যাবে। একইভাবে তুমি এই অঙ্কটাও করতে পারো, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। একইভাবে তবে এখানে বিয়োজনটা দেখাতে হবে। সালফিউরিক অ্যাসিড দ্রবণে একটা হাইড্রোজেন দেয় না, হ্যাঁ, এটা হচ্ছে ডাইবেসিক অ্যাসিড, কেমন। এর ক্ষারত্ব 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাই সে 2টা হাইড্রোজেন দিবে, বা বাইপ্রোটিক 2টা প্রোটন দেয়। এখানে সে 2টা প্রোটন দেয়, সে যখন আয়নিত হয় 2টা হাইড্রোজেন আয়ন দিবে আর সালফেট আয়ন দিবে। তাহলে এখানে তার ঘনমাত্রা 0.1, এখানেও হাইড্রোজেনের ঘনমাত্রা 0.1, কিন্তু 2টা দিবে, তাই টোটাল ঘনমাত্রা কত 2 দিয়ে গুণ করতে হবে, আর এটা কত 0.1। তা এর পিএইচ যদি আমি হিসাব করি, তাহলে এর পিএইচটা হবে পিএইচ সমান সমান মাইনাস লগ 2 × 0.1। এর ঘনমাত্রাটা পিএইচটা বের হয়ে যাবে, ক্যালকুলেটর বসাইলেই। এখন একটা প্রশ্ন আসে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দুইটাই স্ট্রং অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে আমরা এভাবে বের করে ফেলবো, কারণ তারা শতভাগ আয়নিত হয়। কিন্তু বাকি যে দুটা প্রশ্ন লিখে রাখছি, অ্যাসিডিক অ্যাসিড আর একটা উদ্দীপক লিখে রাখছি অ্যাসিটিক অ্যাসিড এবং কস্টিক সোডা, এদের পিএইচ কীভাবে বের করব।
এখানেই কিছু কথা আমি তোমাদের বলতেছি, মগজে নাও তোমরা। প্রথম কথা, যদি অ্যাসিড বা ক্ষারক দুর্বল হয়ে যায় তখন তারা পানিতে শতভাগ আয়নিত হয় না, তাদের বিয়োজনটা কম। 100 মোল দিলা 2 মোল 3 মোল আয়নিত হবে, বাকি 98টা পড়ে থাকবে দ্রবণে, সম্পূর্ণ আয়নিত হবে না। তাই তার স্ট্রেংথটাও কম। আর স্ট্রেংথ মানে হচ্ছে পিএইচ, হাইড্রোজেনের স্ট্রেংথ, পাওয়ার, পটেন্স। তো এই ক্ষেত্রে আমি কীভাবে বের করব? এই ক্ষেত্রে আমরা অসওয়াল্ডের ডাইলুশন ল বা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করব। এবং এই ক্ষেত্রে বিয়োজন মাত্রা দেয়া থাকবে, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রা দেয়া থাকবে, এবং এই বিয়োজন মাত্রাকে ব্যবহার করে আর পিএইচটা বের করতে পারবো। কীভাবে বের করবো আমি তোমাদের এখন বের করে দেখাচ্ছি। এটা মুছে দেই, হ্যাঁ, একটু জায়গা হবে। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমি তোমাদের দেখাচ্ছি, তারপর উদ্দীপকটা সলভ করব। এটা কিন্তু বাফার তৈরি করবে, যে বাফার দিয়ে শুরু করছি বাফার তৈরি করবে। এটা কীভাবে বাফার তৈরি করবে, কীভাবে অঙ্কটা করবে, এটাও সলভ করে দেব। তাহলে এখানে এর বিয়োজনটা দেখতে হবে। যদি আমরা দেখি অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন দেয় আর হাইড্রোজেন আয়ন দেয়। আর এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাই হচ্ছে কি এর পিএইচ। কিন্তু এখানে তুমি যদি দেখো, আচ্ছা জায়গাটা একটু এখানে লিখে জায়গা হবে, CH3 COOH বিয়োজিত হলো অ্যাসিটেট আয়ন আর হাইড্রোজেন আয়ন দিল। তাহলে এখান থেকে 1 মোল থেকে পাচ্ছি প্রথম, যখন টাইমটা একদম শূন্য, এখানে পাচ্ছি 0 আর 0। কিন্তু টাইম যত যাবে এখান থেকে কিছু বিয়োজিত হবে। কত বিয়োজিত হবে? ওই বিয়োজন মাত্রা 100% না, ধরো সামান্য বিয়োজিত হয়েছে। বিয়োজন মাত্রা ক্যাপিক অ্যাসিডের ক্ষেত্রে তোমাদের পড়াইছি, ধরো আলফা বিয়োজিত হয়েছে, তো এখন থাকলো কত? 1 মাইনাস আলফা। এখন ঘনমাত্রা কত? এখানে 0.1। ঘনমাত্রাকে তোমরা সি দিয়ে গুণ করে দাও, তাই ঘনমাত্রা সি দিয়ে গুণ করে দাও। তাহলে এই আলফা সি হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা। এই আলফা সিটা বের করতে হবে, কেমন? এবং অসওয়াল্ড দেখাইছে এই আলফা সি এর মান কেমন, আলফা স্কোয়ার সি এর মান হচ্ছে কে এর সমান। এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা পাবো। এই কে এর মান দেওয়া আছে, কেমন? এখান থেকে আমরা আলফা মান বের করতে পারবো। সি এর মান তো জানি, সি এর মান কত? 0.1। এখানে বসায় দাও 0.1 ইন্টু আলফা। আলফা মান এই সমীকরণ থেকে বের করে নাও। আলফা সমান সমান √ কে এ ডিভাইড বাই কত? সি। কে এর মানটা এখানে বসায় দাও। কে কত? tan ইনভার্স 5 আর সি কত? 0.1 √ এই যে মানটা, এই মানটা আলফা। এই আলফা মানটা এখানে বসায় দাও। তা আলফা একটা মান পাইলা, এটাকে গুণ করে দাও। এই দুটার গুণফল তুমি এখন পিএইচে বসায় দাও। পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি? এই আলফা সি, এটা বসায় দাও, মাইনাস লগ আলফা সি। তাহলে পিএইচটা বের হয়ে যাবে। তাহলে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বিয়োজন মাত্রা ছাড়া এবং এইভাবে আলফা সি এর মান ছাড়া, আলফার মান বের করা ছাড়া এবং অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এই সূত্রটাকে ব্যবহার ছাড়া আমরা করতে পারবো না। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নিয়ে আমি আরেক ক্লাসে আলোচনা করব, আরেক দিন। এখন এই উদ্দীপকটা সলভ করব। এটা একটা বাফার দ্রবণ তৈরি করবে। কিভাবে বাফার দ্রবণ তৈরি করে আমি এখন তোমাদের দেখাচ্ছি কিভাবে বাফার দ্রবণ তৈরি করে। এটা সবাই একটা স্ন্যাপশট নিয়ে নাও এবং ক্লাসটাকে একটু রিপিট করে দেখো, বুঝে ফেলবে। কেমন? মুছে দিলাম। কোয়েশ্চেন 4। কোয়েশ্চেন 4টার দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এ পাত্রে একটা উইক অ্যাসিড আছে, তার বিয়োজন মাত্রা দেওয়া আছে। বি পাত্রে একটা ক্ষার দেওয়া আছে, কস্টিক সোডা, তীব্র ক্ষার। কেমন? প্রশ্ন করছি এই দুটাকে তুমি মিশাও, এই পাত্র দুটাকে তুমি মিশাও, মিক্স করো, তাহলে ওই চূড়ান্ত যে দ্রবণ, সেই দ্রবণের পিএইচ কত? এখন দেখতে হবে ওই দ্রবণটা কি বাফার তৈরি করে কিনা। কারণ আমরা জানি বিক্রিয়া করে বাফার তৈরি করা যায়, কিন্তু বাফার তখনই তৈরি হবে যদি এটা লিমিটিং বিক্রিয়ক হয়। কে? কস্টিক সোডা। চলো আমরা দেখি এটা বাফার তৈরি করে কিনা। আর যদি বাফার তৈরি করে তো বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। বাফার দ্রবণের পিএইচ আবার আরেকটা সূত্র দিয়ে বের করা যায়, তার নাম হেন্ডারসন-হেসেলবার্গের সমীকরণ। তাহলে পিএইচ আমরা 3টা সূত্র জানবো। এক, হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের স্ট্রেংথ। কিন্তু যদি শক্তিশালী অ্যাসিড হয় তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন।
কিন্তু উইকনেস চলে আসলে তার বিয়োজন মাত্রা দেখতে হবে, তখন ওয়াসল্টের লঘুকরণ সূত্র। আর যদি বাফার দ্রবণ হয় তাহলে আরেকটা সমীকরণ, তার নাম হ্যান্ডারসন হ্যাসেলবাগের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে পিএইচ বের করা যাবে। এবং হ্যান্ডারসন হ্যাসেলবাগের সমীকরণ কি, এটা নিয়ে আমি আরেকটা ক্লাস তোমাদের নিব এবং দেখাবো, কেমন? এখন এটা দেখো আগে কিভাবে বের করি, আগে দেখি এটা বাফার তৈরি করে কিনা, কেমন? দুইটা পাত্রের মধ্যে অবশ্যই বিক্রিয়া করাতে হবে। দুটা বিক্রিয়া করলে কি হবে, অ্যাসিটিক অ্যাসিড আর কস্টিক সোডা, এই দুটা বিক্রিয়া করে তৈরি করবে অ্যাসিটেট সোডিয়াম Na, আর কি পানি তৈরি করবে H2O। এখন এর মোল কত, এর মোল বেশি হইতে হবে, এর মোল কি কম হইতে হবে। তো এর মোল তো আমি বের করতে পারি, ওই যে রাসায়নিক পরিবর্তন মিনিমোল, আমরা জানি কি মোল N ইকুয়াল কত M ইন্টু V, অর্থাৎ মোল বা মিলিমোল যদি তুমি মিলিলিটার রাখো তাহলে ঘনমাত্রা এবং মিলিলিটার দিয়ে গুণ করো তাহলে মিলিমোল আসবে, যেটাকে 1000 দিয়ে ভাগ করলে মোল আসবে। তোমাদের মিলিমোল মোল পড়াইছি, তো গুণ করে দাও তো মোল বের হয়ে যাবে কত 50। অ্যাসিডের ক্ষেত্রে 50 ইন্টু আয়তন কত, আয়তন হচ্ছে আয়তন 50 আর ঘনমাত্রা 0.1, এদের গুণফল কত 5। তাহলে এর মোল পাচ্ছি 5 মোল। এই দুটোকে গুণ করে এর মোলটা বের করে নিলাম। একইভাবে এই দুটোকে গুণ করো, এই দুটোকে যদি গুণ করো ক্ষার NaOH এর ক্ষেত্রে NaOH, এটার মিলিমোল বের করো M ইকুয়াল কত M ইন্টু V। M কত, ঘনমাত্রা 0.1 আর আয়তন কত 30, যেটা গুণফল কত 3 মোল বা মিলিমোল। তো এটা 5 মোল পাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, এটা 5 আর এটা পাইলাম কত 3, এই দুটো গুণ করে পাইলাম 3 মোল। বাহ, কত সুন্দর বাফার তৈরি হয়ে গেল। দেখো এটা কম লিমিটিং, এটা বেশি, যেহেতু 1 মোল তৈরি করতেছে তাহলে 3 মোল এর 3 মোলকে খাবে, 3 মোল তৈরি হবে, তাহলে এটা শেষ হয়ে যাচ্ছে না, এটা লিমিটিং রিয়েজেন্ট। তো এটা যদি শেষ হয়ে যায় তাহলে এই দুটো মিলে কি তৈরি করবে, বাফার তৈরি করবে। ওই বাফার দ্রবণের পিএইচটা বের করে ফেলবো। তাহলে ঘনমাত্রা কত থাকলো, মোল কত থাকলো -3, এর 3 কে খাবে, থাকবে কত 2 মোল, আর 3 কে খেয়ে 3 তৈরি করবে 3 মোল। তাহলে এই 2 মোল আর এই 3 মোল এটা যদি তুমি বসায় দাও হ্যান্ডারসন হ্যাসেলবাগের সমীকরণে, তাহলে পিএইচটা বের হয়ে যাবে। হ্যান্ডারসন হ্যাসেলবাগের সমীকরণটা কি স্যার, এখনই আমি লিখতেছি, সবাই উপরে দেখো। এই সমীকরণে পিএইচ, বাফার দ্রবণের পিএইচ বের করা যায়। পিএইচ এই সমীকরণের মধ্যে পিএইচটা হচ্ছে pKa বা Ka প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের কনসেন্ট্রেশন। কেমন মুছে দেই, তোমরা তো ডাটা তুলছই, এখানে বসায় দাও। পি মানে কি মাইনাস লগ, তো মাইনাস লগ কে এর মান কত, কে এর মান দেওয়া আছে যে 1.8 ইন্টু 10⁻⁵। এখানেই মজা, সবাই একটু মনোযোগ দাও। লবণের ঘনমাত্রা কত, এই যে লবণের মোল জানি, মোল কত 3 মোল। আমরা জানি মোল পার লিটার, মোলকে যদি আয়তন দিয়ে ভাগ করো তার ঘনমাত্রা। তো এখানে তুমি মোল রাখো 3, আর আয়তন কত হবে, এটার আয়তন কত ছিল 50, এটা আয়তন কত ছিল 30 ml, মনে আছে এই পাত্রের আয়তন। তো দুইটার আয়তন কত 80, এটা হচ্ছে এর ঘনমাত্রা। একইভাবে নিচে অ্যাসিডের ঘনমাত্রা কত, অ্যাসিড আছে কত বাচ্চা 2 মোল পার লিটার, এর ঘনমাত্রা না, আয়তন তো একই থাকতেছে, তাহলে 2 ডিভাইড বাই কত 80, এই 80 কাটা, তো 3/2 থাকে। এটাকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে পিএইচ পাবে 4.9, এরকমই, হ্যাঁ 4.9 পিএইচ। তো এইভাবে আমরা পিএইচ সম্পর্কিত যে কোনো সমস্যাকে সমাধান করতে পারি।